বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সবাইকে আজকের অনলাইন টিউটোরিয়াল ক্লাসে স্বাগতম জানিয়ে আমাদের আজকের অনলাইন টিউটোরিয়াল ক্লাস কার্যক্রম শুরু করছি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বরাবরের মতোই বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করছিলাম। এটি আমাদের চতুর্থ ক্লাস আইন প্রণয়ন প্রক্রিয়ার। বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে আমরা গত ক্লাসগুলোতে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আলোচনা করেছিলাম যে ন্যায়পাল বলতে কি বুঝো। এরপরে আলোচনা করেছিলাম যে জাতীয় সংসদের হুইপের প্রধান কাজগুলো কি কি, এ বিষয়ে আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে। এবং আলোচনা করেছিলাম যে জাতীয় সংসদের আইন প্রণয়ন প্রক্রিয়া আলোচনা করো, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। এবং সাথে সাথে এর আগের ক্লাসগুলোতেও আমরা আলোচনা করেছিলাম যে বঙ্গীয় আইনসভা কি, ব্রিটিশ ভারতে বঙ্গীয় আইনসভার গঠনের ক্রমবিকাশ আলোচনা করো, এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এবং বাংলাদেশের আইনসভার উৎপত্তি ও বিকাশ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আইনসভা কি, গণপরিষদ কি, এই বিষয় নিয়ে আমরা গত ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি। আজকেও আমরা বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়ার বিষয়গুলো থেকে আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, সে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই বিষয়ে আমরা আজকের লেকচারের মাধ্যমে ধারণা অর্জন করব। এরপরে আমরা পড়বো যে অনাস্থা প্রস্তাব কি, এরপরে অধ্যাদেশ সম্পর্কে কি জানো, এ বিষয়ে আমরা আলোচনা করব। এবং সর্বশেষ জাতীয় সংসদ সদস্যদের বিশেষ অধিকার এবং দায় মুক্তি সম্পর্কে আমরা আজকের লেকচারের মাধ্যমে জানতে পারবো। আমাদের আজকের লেকচারের যে প্রথম প্রশ্ন, যেটি বাংলাদেশের জাতীয় সংসদের গঠন ও কার্যাবলী আলোচনা করো, যেটি বড় প্রশ্ন অর্থাৎ পার্ট সিতে আসে। তো আমরা জাতীয় সংসদ কি সে বিষয়ে, জাতীয় সংসদের গঠন এবং কার্যাবলী সম্পর্কে জানার আগে জাতীয় সংসদ সম্পর্কে একটু বিষয় করে জানবো। যে ইন্ট্রোডাকশন অফ জাতীয় সংসদ নিয়ে আমরা আলোচনা করি। যে আমরা জানি যে বাংলাদেশের সংবিধানে এক কক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন করা হয়ে থাকে এবং বাংলাদেশের আইনসভার নামকরণ করা হয় জাতীয় সংসদ। অর্থাৎ বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। কয় কক্ষ বিশিষ্ট? এক কক্ষ বিশিষ্ট। তাহলে আমরা এখান থেকে এমসিকিউর জন্য একটু নোট করতে পারি যে বাংলাদেশের আইনসভার নাম কি? জাতীয় সংসদ। এবং বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট? এক কক্ষ বিশিষ্ট। এরপরে আমাদের যে বাংলাদেশের যে সংবিধান 1972 সালের যে 16ই ডিসেম্বর সংবিধান কার্যকর করা হয়, ওই সংবিধানে বলা হয় যে বাংলাদেশে একটি সংসদ থাকবে এবং এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা সংসদের উপর ন্যস্ত হবে। রাজধানী ঢাকায় জাতীয় সংসদের স্থায়ী আসন রয়েছে। অর্থাৎ রাজধানী ঢাকাতে জাতীয় সংসদের স্থায়ী আসন রয়েছে এবং সংবিধানে বলা হয় সমস্ত ক্ষমতা, আইন প্রণয়নের সমস্ত ক্ষমতা জাতীয় সংসদকে অর্থাৎ আইনসভাকে দেওয়া হয়েছে। এরপরে আমরা দেখি যে বাংলাদেশের জাতীয় সংসদ সংবিধান, কার্যপ্রণালী, বিধি ও সংসদের আইন দ্বারাই মূলত পরিচালিত হয়ে থাকে। বাংলাদেশের সংবিধানের সার্বভৌম হলেও ক্ষমতা চর্চার অধিকার জাতীয় সংসদকে দিয়েছেন। অর্থাৎ বাংলাদেশের সংবিধান যদিও বা সার্বভৌম ক্ষমতার অধিকারী, তথাপি এই ক্ষমতা চর্চা করার জন্য জাতীয় সংসদকে অধিকার দেওয়া হয়েছে। বাংলাদেশের জাতীয় সংসদের সার্বভৌমত্ব বলতে বোঝায় সংসদের সর্ববিষয়ে আইন প্রণয়নের ক্ষমতাকে। সংবিধানের 16তম সংশোধনী পার্লামেন্টের বা সংসদকে বিচারপতিদের অভিশংসনের মাধ্যমে অপসারণের ক্ষমতা দিয়েছেন। অর্থাৎ বলা হচ্ছে যে সর্বময় ক্ষমতা জাতীয় সংসদ অর্থাৎ আইনসভাকে দেওয়া হয়েছে আইন প্রণয়ন, সংশোধন, পরিবর্তন এবং পরিমার্জন করার ক্ষেত্রে। এবং রাষ্ট্রের জন্য যদি কোনো আইনের প্রয়োজন অনুভব করে তাহলে অনুচ্ছেদ সংযুক্তি সহ এই ক্ষমতাটা ভোগ করবেন আইনসভা। এবং তখনকার সময়ের আইনসভায় বিচারপতিদের অপসারণের ক্ষমতা আইনসভার হাতে ছিল না, কিন্তু ষোড়শ সংশোধনীর মাধ্যমে দেখা যাচ্ছে যে কি যে বিচারপতিদের অভিশংসন পদ্ধতির মাধ্যমে অপসারণের ক্ষমতা কাদেরকে দেওয়া হয়? আইনসভাকে দেওয়া হয়ে থাকে। অর্থাৎ আইন বিভাগকে ক্ষমতা দেওয়া হয়ে থাকে কততম সংশোধনীর মাধ্যমে? ষোড়শ সংশোধনীর মাধ্যমে, অর্থাৎ 16তম সংশোধনীর মাধ্যমে। এটাও এমসিকিউ আসে যে কততম সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অপসারণের ক্ষমতা আইনসভা হাতে ক্ষমতা অর্পণ করা হয়। আমরা আনসারটা দিব ষোড়শতম সংশোধনী অর্থাৎ 16তম সংশোধনী মাধ্যমে। এরপরে আমরা এভাবে করে প্রাসঙ্গিকতা শেষ করব। এরপরে আমরা জানবো যে বাংলাদেশের জাতীয় সংসদের গঠন প্রক্রিয়াটা আমরা একটু জেনে নিব। তো
তো জাতীয় সংসদের গঠন প্রক্রিয়া আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে 1972 সালের মূল সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের সদস্য ছিল 315 জন, অর্থাৎ 1972 সালের 16 ডিসেম্বর যে সংবিধান প্রণয়ন করা হয় ওই সংবিধানে সংসদ সদস্যের আসন নির্ধারণ করা হয় 315 জন। এর মধ্যে 300 জন হচ্ছেন প্রাপ্তবয়স্ক জনগণের ভোটে নির্বাচিত এবং বাকি 15 জন হচ্ছেন সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত, যেটি আমরা বলি যে নারী সংরক্ষিত আসন। তাহলে 1972 সালের 16 ডিসেম্বর যে সংবিধান কার্যকর করা হয় ওই সংবিধানে মোট সদস্য সংখ্যা, সংবিধানের সর্বপ্রথম আইনসভার সদস্য সংখ্যা ছিল 315। 300 জন প্রাপ্তবয়স্কদের ভোটে নির্বাচিত, 15 জন হচ্ছে সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত। পরবর্তী সময়ে সংবিধানের পঞ্চম সংশোধনীতে সংরক্ষিত নারী আসন 15 থেকে বৃদ্ধি করে 30 করা হয়। এই 30 জন নারী সদস্য সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন এবং সংসদে কার্য পরিচালনার জন্য সংসদ সদস্যদের ভোটে একজন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার নির্বাচিত হন। অর্থাৎ বলা হচ্ছে যে জনগণের প্রাপ্তবয়স্কদের ভোটের মাধ্যমে 300 জন সদস্য নির্বাচিত হন এবং সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে বাকি 30 জন সদস্য নারী সংরক্ষিত আসনের সদস্য নির্বাচিত হয়ে থাকেন। 330 জন সদস্য নির্বাচিত হওয়ার পরে সংসদ সদস্যদের মধ্য থেকে সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে সংসদ পরিচালনা করার জন্য একজন স্পিকার, একজন ডেপুটি স্পিকার নির্বাচিত হয়ে থাকেন। কাদের মাধ্যমে? সংসদ সদস্য যারা আছেন তাদের ভোটের মাধ্যমে। এরপরে বলা হচ্ছে যে নারীদের সংরক্ষিত 30টি আসনের বিধান সম্মিলিত আইনের মেয়াদ শেষ হওয়ায় অষ্টম জাতীয় সংসদের আসন সংখ্যা ছিল 300। তবে চতুর্দশ সংশোধনীতে নারীর জন্য 45টি আসন সংরক্ষিত করা হয়। বলা হচ্ছে যে কি, যে যখন মেয়াদ শেষ হয়েছিল, নারী সংরক্ষিত আসনের মেয়াদ যখন শেষ হয়েছিল তখন অষ্টম সংশোধনী জাতীয় সংসদের আসন সংখ্যা ছিল 300টি। পরবর্তী সময়ে চতুর্দশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের 14তম সংশোধনীর মাধ্যমে নারীর সদস্য সংখ্যা 30 থেকে 45-এ উন্নীতকরণ করা হয় এবং এই 45 জন সদস্য মিলে সংসদ সদস্যের মোট আসন সংখ্যা করা হয় 345 জন। এবং পরবর্তী সময়ে দেখা যায় যে নবম জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, অর্থাৎ চতুর্দশ সংশোধনীর মাধ্যমে 45টি আসন উন্নীত করা হয়, আবার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে অর্থাৎ 15তম সংশোধনীর মাধ্যমে 45 থেকে উন্নীত করে নারীদের জন্য 50টি আসন সংরক্ষিত করা হয়। অর্থাৎ 45-এর আসন সংখ্যা বৃদ্ধি করে নারীদের আসন সংখ্যা 50 করা হয় এবং সর্বমোট বাংলাদেশের বর্তমানে জাতীয় সংসদ সদস্যের আসন সংখ্যা হচ্ছে 350। এবং সাথে সাথে বলা হয় আমাদের বাংলাদেশের সংবিধানের সর্বশেষ যে সংশোধনী, সপ্তদশ সংশোধনী অর্থাৎ 17তম সংশোধনীর মাধ্যমে নারীদের আসন সংখ্যার মেয়াদকাল যে 10 বছর ছিল ওই 10 বছর বৃদ্ধি করে 25 বছর উন্নীতকরণ করা হয় 17তম সংশোধনীর মাধ্যমে। প্রশ্ন আসে যে কততম আমাদের বাংলাদেশের কত সর্বশেষ সংশোধনী কোনটি? 17তম সংশোধনী। আবার প্রশ্ন আসে যে বাংলাদেশের সংবিধান কতবার সংশোধন করা হয়েছে? আমরা আনসারটা দিব 17 বার। তাহলে আমরা একটা বিষয় ক্লিয়ার হলাম যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল এবং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নারীদের আসন সংখ্যা 50-এ উন্নীতকরণ করা হয়। ষোড়শ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি ষোড়শ সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্টের যে বিচারপতির অপসারণ ক্ষমতা আইনসভার নিকট ফিরিয়ে দেওয়া হয় ষোড়শ সংশোধনীর মাধ্যমে। এবং সপ্তদশ সংশোধনীর মাধ্যমে, সর্বশেষ সংশোধনীর মাধ্যমে নারীর আসন সংখ্যার যে মেয়াদকাল 10 বছর ছিল সেটাকে উন্নীত করে 25 বছরে করা হয়ে থাকে। এটি ছিল 17তম সংশোধনীর মূল বিষয়বস্তু। এরপর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এটি রাষ্ট্রপতির অনুমোদন পেলে, অর্থাৎ সপ্তদশ সংশোধনীর রাষ্ট্রপতির অনুমোদন পেলে এটি আইনে পরিণত হবে। ফলে জাতীয় সংসদের আসন সংখ্যা বর্তমানে 350। প্রধানমন্ত্রী সংসদের নেতা বা নেত্রী হিসেবে গণ্য হন। জাতীয় সংসদের কার্যকাল হচ্ছে 5 বছর। অবশ্যই এই কার্যকালের পূর্বেও রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভেঙে দিতে পারেন, অথবা প্রজাতন্ত্রে যদি যুদ্ধে লিপ্ত থাকে তাহলে সংসদ আইন দ্বারা সংসদের মেয়াদ 1 বছর বাড়ানো যায়। এখান থেকে আমরা জানলাম যে জাতীয় সংসদের সদস্য সংখ্যা হচ্ছে 350 জন। সর্বপ্রথম সদস্য সংখ্যা ছিল 315 জন। এটা উন্নীতকরণের মাধ্যমে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে কি করা হয়েছে? 350 জন উন্নীতকরণ করা হয়েছে এবং জাতীয় সংসদের কার্যকাল হচ্ছে 5 বছর।
তবে রাষ্ট্রপতি যদি চায় তাহলে 5 বছরের আগেও ভেঙে দিতে পারে। আবার রাষ্ট্রের মধ্যে যদি যুদ্ধ অবস্থা বিরাজমান থাকে তাহলে কি করতে পারে, মেয়াদকাল, সংসদের মেয়াদকাল 5 বছরের জায়গায় 1 বছর বাড়াতেও পারে। এই ছিল বাংলাদেশের জাতীয় সংসদের গঠন। এরপরে আমরা জানবো যে বাংলাদেশের জাতীয় সংসদ কি কি কার্যাবলী সম্পাদন করে থাকে এবং তার ক্ষমতা কি, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের যে প্রশ্নটি ছিল যে বাংলাদেশের জাতীয় সংসদের গঠন বর্ণনা করো এবং বাংলাদেশের জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তো বাংলাদেশের জাতীয় সংসদের কার্যাবলী এবং ক্ষমতার মধ্যে সর্বপ্রথম যে পয়েন্টটি আমরা পাই সেটি হচ্ছে আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী। এই পয়েন্টটাতে বলা হচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সমগ্র অংশ কিংবা যে কোনো অংশে বলবৎযোগ্য আইন প্রণয়ন করার ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত দেওয়া হয়েছে। অর্থাৎ সাধারণ আইন প্রণয়নের মাধ্যমে সংসদ সরকারের নীতি নির্ধারণ করে, তবে জাতীয় সংসদ আইনের দ্বারা যে কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষকে আদেশ, বিধি, প্রবিধান বা উপ আইন প্রণয়নের ক্ষমতা অর্পণ করতে পারেন। অর্থাৎ বলা হচ্ছে জাতীয় সংসদ প্রয়োজন অনুভব করলে যে কোনো সময় জাতীয় সংসদের সদস্যগণ সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ 2/3 ভোটের মাধ্যমে যে কোনো আইন, বিধি, প্রবিধান, উপ আইন প্রণয়নের ক্ষমতা রাখেন। আবার বলা হচ্ছে একটি অধিবেশনের সমাপ্তি এবং পরবর্তী অধিবেশনের মধ্যে 60 দিনের বেশি বিরত থাকতে পারবে না। এই আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতায় অর্থাৎ বলা হচ্ছে আইনসভার মধ্যে অর্থাৎ জাতীয় সংসদের যে অধিবেশন বসে, এই অধিবেশন একটা অধিবেশন শেষ হওয়ার পরে পরবর্তী অধিবেশন শুরুর মাঝখানের যে সময়টি, এই সময়টি 60 দিনের বেশি বিরতি থাকতে পারবে না। তোমাদের প্রশ্ন আসে যে একটা অধিবেশন থেকে আরেকটা অধিবেশনের বিরতিকাল কত, কত সময় পর্যন্ত বিরতি থাকতে পারে, তাহলে আমরা আনসারটা দিব 60 দিনের। এই বিষয়টা একটু নোট ডাউন করতে হবে। এরপরে এই আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতার মধ্যে যদি আমরা আরো বলতে যাই তাহলে বলতে পারি যে সংসদ কর্তৃক কোনো বিল গৃহীত হলে সম্মতির জন্য তার রাষ্ট্রপতির নিকট পেশ করা হয়। রাষ্ট্রপতির নিকট কোনো বিল পেশ করার পর 15 দিনের মধ্যে তিনি তাতে সম্মতি দান করবেন, কিংবা অর্থ বিল ব্যতীত অন্য কোনো বিলের ক্ষেত্রে বা বিলটি কোনো বিশেষ বিধান পুনর্বিবেচনার জন্য অনুরোধ জ্ঞাপন করে একটি বার্তা সহ সংসদে ফেরত দিতে পারেন। কিন্তু উক্ত মেয়াদের অবসানে রাষ্ট্রপতি বিলটিতে সম্মতি প্রদান করেছেন বলে গণ্য হবে। এবং সাথে সাথে রাষ্ট্রপতি কর্তৃক অনুরূপভাবে ফেরত পাঠানো বিল সংসদে পুনরায় গৃহীত হলে রাষ্ট্রপতি 7 দিনের মধ্যে বিলটিতে সম্মতি দান করবেন। কিন্তু উক্ত মেয়াদের মধ্যে সম্মতি প্রদানে ব্যর্থ হলে 7 দিন পরে বিলটি স্বাভাবিকভাবে আইনে পরিণত হবে। সুতরাং আইন প্রণয়নের ক্ষেত্রে জাতীয় সংসদ সার্বভৌম ক্ষমতার অধিকারী। অর্থাৎ বলা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আইনসভা কর্তৃক সংসদ সদস্যদের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে কোনো আইন পাস না হবে ততক্ষণ পর্যন্ত ও আইনটা কি হবে না, রাষ্ট্রপতির কাছে প্রণয়ন বা পাস হওয়ার জন্য প্রেরণ করা হবে না। আবার কোনো আইন যদি জাতীয় সংসদে পাস হওয়ার পরে রাষ্ট্রপতির কাছে প্রেরণ করেন তাহলে রাষ্ট্রপতি 15 দিনের মধ্যে ওই বিলে স্বাক্ষর প্রদান করে আইনে রূপদান করবেন। আর যদি 15 দিনের মধ্যে যদি উনি স্বাক্ষর প্রদান না করেন তাহলে 15 দিন পরে আইনটিতে উনি সম্মতি জ্ঞাপন করেছেন বলেই ধরে নেওয়া হয়। অর্থাৎ মোট কথা হচ্ছে জাতীয় সংসদ সকল ধরনের বিধিবিধান, প্রবিধান, উপ আইন প্রণয়নের সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়ে থাকে। অর্থাৎ আইনসভা হচ্ছে আইন প্রণয়নের সার্বভৌম ক্ষমতা। দ্বিতীয় যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে শাসন সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী। আইনসভা শুধুমাত্র জাতীয় সংসদ আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা ভোগ করে থাকে না, শাসন সংক্রান্ত ক্ষমতাও ভোগ করে থাকেন। অর্থাৎ সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ শাসন বিভাগ বা মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করে থাকেন। মন্ত্রিসভার সদস্যগণ ব্যক্তিগত বা যৌথভাবে তাদের কাজের জন্য সংসদের নিকট জবাবদিহি করতে বাধ্য। মন্ত্রীগণ যতক্ষণ পর্যন্ত জনগণের আস্থা ভোগ করবে ততক্ষণ পর্যন্ত ক্ষমতায় অধিষ্ঠিত থাকবে। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়কে মন্ত্রীদেরকে প্রশ্ন জিজ্ঞাসা, নিন্দা প্রস্তাব এনে বাজেট আলোচনা সমালোচনা করে মুলতবি প্রস্তাব উত্থাপন করে জাতীয় সংসদ মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করতে পারে এবং সংসদের অনাস্থায় মন্ত্রী পরিষদ অপসারিত হতে পারে। তাহলে আমরা এই আলোচনা থেকে এটাই বলতে পারি যে নির্বাহী বিভাগের উপর জাতীয় সংসদের নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ বলা হচ্ছে জাতীয় সংসদ বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা, নিন্দামূলক প্রস্তাব এনে মন্ত্রিসভার কি করতে পারে, মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করতে পারে। মন্ত্রিসভা তার কাজের জন্য যে কোনো কাজের জন্য আইনসভার নিকট ব্যক্তিগতভাবে এবং যৌথভাবে কি করতে পারে, দায়ী থাকতে হবে এবং আইনসভাকে জবাবদিহিতা প্রদান করতে হবে। কোনো কারণে যদি
মন্ত্রিসভা বা কোনো এক মন্ত্রী যদি আইনসভার আস্থা হারায় তাহলে তাকে পদত্যাগ করতে হবে, অথবা সমগ্র মন্ত্রিসভা, পুরো মন্ত্রিসভা যৌথভাবে বিদায় করতে অর্থাৎ অপসারণ হতে, পদত্যাগ করতে বাধ্য থাকবে। তাহলে শাসন সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী জাতীয় সংসদ বা আইনসভা ভোগ করে থাকে। 3 নাম্বার হচ্ছেন যে অর্থ সংক্রান্ত কার্যাবলী, অর্থ সংক্রান্ত কার্যাবলীও ভোগ করে থাকেন। তার আগে আরেকটি পয়েন্ট আছে, যেটি হচ্ছে যে বিচার সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী। জাতীয় সংসদ বিচার বিভাগীয় ক্ষমতা ভোগ এবং কার্যাদি সম্পন্ন করে। বিচারক অপসারণের ক্ষেত্রে জাতীয় সংসদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এবং সংবিধান লঙ্ঘন, গুরুতর অপরাধ বা অসদাচরণের জন্য কিংবা দৈহিক ও মানসিক অক্ষমতার জন্য সংসদ 2/3 ভোটে রাষ্ট্রপতিকে অভিশংসনের মাধ্যমে অপসারিত করতে পারে। অর্থাৎ বলা হচ্ছে যে জাতীয় সংসদ বিচার সংক্রান্ত ক্ষমতাও ভোগ করে থাকেন। কিরকম? জাতীয় সংসদের 2/3 ভোটে যদি দেখা যায় যে সমর্থিত হয় যে রাষ্ট্রপতির কোনো অসদাচরণ, সংবিধান লঙ্ঘন, শুধুমাত্র রাষ্ট্রপতি নয়, কোনো মন্ত্রীরও যদি যে সংবিধান লঙ্ঘন, গুরুতর অপরাধ বা অসদাচরণ দৃশ্যমান হয়, তাহলে সংসদের 2/3 ভোটের মাধ্যমে রাষ্ট্রপতিকে এবং সাথে সাথে মন্ত্রীদের ক্ষেত্রেও মন্ত্রীদের অপসারণের ক্ষমতা ভোগ করে থাকেন আইনসভা। 4 নাম্বার হচ্ছে অর্থ সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী। অর্থ সংক্রান্ত কার্যাবলী, ক্ষমতা ও কার্যাবলী আইনসভা ভোগ করে থাকেন। সংসদের অনুমোদন ব্যতীত কোনো কর আরোপ বা সংগ্রহ করা যায় না। সংসদ আইনবলে সরকারি অর্থ নিয়ন্ত্রণ করে। সরকারের বার্ষিক অনুমিত ব্যয়, আয় ব্যয় সম্মিলিত একটি বিবৃতি অর্থাৎ বাজেট সংসদে প্রতি বছর উত্থাপন করা হয়। সংযুক্ত তহবিলের উপর ধার্য ব্যয় সমূহের উপর সংসদে ভোট গ্রহণ করা না গেলেও তাদের সম্পর্কে সংসদে আলোচনা হয়। অর্থাৎ বলা হচ্ছে অর্থ সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলীও ভোগ করে থাকেন আইনসভা। অর্থাৎ সরকারের কোনো আয় কিংবা সরকারের কোনো ট্যাক্স ধার্য করতে গেলে কিংবা সরকার কোনো ব্যয় করতে গেলে তার আগে আমরা দেখি যে প্রতি বছর জুন জুলাইতে দেখা যায় যে বাজেট উত্থাপন করা হয় এবং ওই বাজেট যখন সংসদ কর্তৃক পাশ হয় তখনই এটা মানুষের উপর কার্যকর করা হয়। ওই সংসদের বাজেট আলোচনার মধ্যে আমরা দেখি যে বিভিন্ন পণ্যের উপর, বিভিন্ন বিষয়ের উপর কর আরোপ করা হয়, কর হ্রাস করা হয়, আবার শুল্ক মকুবও করা হয়ে থাকে কোনো কোনো পণ্যের উপর, অর্থাৎ বিনা শুল্কে আমদানি রপ্তানি করার সুযোগও দিয়ে থাকে। এই বিষয়গুলো পর্যালোচনার মাধ্যমে সংসদের মধ্যে যখন বাজেট পাস হয় তখনই দেখা যায় যে কি যে ওই অর্থ আয় বা অর্থ বরাদ্দ বা কর ধার্য করতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে অর্থ সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলীর উপরও জাতীয় সংসদ সদস্যদের প্রভাব দৃশ্যমান রয়েছে। এরপরে হচ্ছে সংবিধান সংশোধন সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী। বাংলাদেশের সংবিধান সংশোধন করার ক্ষমতা একচ্ছত্রভাবে একমাত্র জাতীয় সংসদের হাতেই ন্যস্ত থাকে। অর্থাৎ সংসদ সদস্যের মোট সদস্যদের 2/3 সংখ্যাগরিষ্ঠতায় সংবিধানের কোনো বিধান সংশোধন করতে পারে। তবে সংবিধানের প্রস্তাবনা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, রাষ্ট্রপতি নির্বাচন ও ক্ষমতা সংক্রান্ত বিধিবিধান সংশোধনের ক্ষেত্রে জাতীয় সংসদের 2/3 সদস্যের সমর্থন ছাড়াও গণভোটের প্রয়োজন হবে। অর্থাৎ বলা হচ্ছে সংবিধানের কোনো ধারা, উপধারা, অনুচ্ছেদ যদি সংশোধন বা বাতিল করার প্রয়োজন অনুভব করে তাহলে জাতীয় সংসদ সেটিও করতে পারেন। তবে জাতীয় সংসদ সেটি করতে পারেন সংসদ সদস্যদের 2/3 ভোটের মাধ্যমে। যদি সংসদ সদস্যদের 2/3 সমর্থন আদায় করতে না পারে তাহলে কোনো বিল, কোনো সংবিধানের কোনো অনুচ্ছেদ, ধারা, উপধারা সংশোধন বা বাতিল করার ক্ষমতা জাতীয় সংসদ পায় না। অর্থাৎ মোট কথা হচ্ছে সংসদ সদস্যদের 2/3 ভোটের মাধ্যমেই সংবিধানের কোনো ধারা, উপধারা, অনুচ্ছেদ কি করতে পারে, সংযোজন করতে পারে, সংবর্ধন করতে পারে, পরিবর্তন করতে পারে কিংবা বাতিল করতে পারে। তবে একটি বিষয় উল্লেখ্য যে সব বিষয়ে অর্থাৎ রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি রয়েছেন 4টি, রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, যে 4টি মূলনীতি রয়েছে, এই মূলনীতি পরিবর্তন করতে গেলে কিংবা রাষ্ট্রপতির নির্বাচন ও ক্ষমতা সংক্রান্ত বিধিবিধান যদি সংশোধনের প্রয়োজন হয় তাহলে শুধুমাত্র সংসদ সদস্যদের ভোটের মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না, সেই ক্ষেত্রে গণভোটের প্রয়োজন হবে। তাহলে সংবিধান সংশোধন সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলীও আইনসভার রয়েছে। এরপরে হচ্ছে চাকরি সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী। সংসদের আইন বলে প্রজাতন্ত্রের কর্মে বা চাকরিতে কর্মচারীগণের নিয়োগ ও কর্মের শর্তাবলী নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ সংসদ আইনের দ্বারা প্রজাতন্ত্রের কর্ম বিভাগ এবং সার্ভিস সমূহ সৃষ্টি ও পুনর্গঠন করা যাবে। অর্থাৎ আইনসভা
তার ক্ষমতা বলে কি করতে পারবে, যে বিভিন্ন কর্ম বিভাগ সৃষ্টি করতে হবে, যেমন ধরো পাবলিক সার্ভিস কমিশন। হ্যাঁ, এই পাবলিক সার্ভিস কর্ম কমিশন, সরকারি কর্ম কমিশনের মাধ্যমে দেখা যাচ্ছে যে বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া হয়ে থাকেন এবং বদলিকরণ হয়ে থাকে। এটি আইনসভার ক্ষমতা বলে, অর্থাৎ আইনসভায় সরকারি কর্ম কমিশন সৃষ্টি করা হয়েছে। তাহলে চাকরি সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী জাতীয় সংসদের ভোগ করে থাকেন। এরপরও হচ্ছে অধ্যাদেশ সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী, অধ্যাদেশ সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী ভূমিকা পালন করে থাকেন। অর্থাৎ বলা হচ্ছে যে সংসদ অধিবেশন না থাকলে রাষ্ট্রপতি যে সকল অধ্যাদেশ জারি করেন সেগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে সংসদে পেশ করতে হবে। সংসদে এই সকল অধ্যাদেশ অনুমোদিত হলে তা আইনে পরিণত হবে। সংসদ কর্তৃক অনুমোদিত না হলে এই সকল অধ্যাদেশের কার্যকারিতা লোপ পাবে। অর্থাৎ বলা হচ্ছে জাতীয় সংসদ অধ্যাদেশ সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী ভোগ করে থাকেন। অর্থাৎ যখন সংসদ চলা থাকবে, সংসদ যখন চলমান থাকবে, তখন যদি রাষ্ট্রপতি কোনো অধ্যাদেশ, আদেশ বা ডিক্রি জারি করার প্রয়োজন অনুভব করে, তাহলে ওই ডিক্রি বা আদেশ জাতীয় সংসদে উত্থাপন হবে। ওই জাতীয় সংসদের সমর্থন পেলে তখন দেখা যাবে যে কি ওই অধ্যাদেশটা কি হবে, বলম্বন বা কার্যকর হবে বলে পরিগণিত হবে। কিন্তু আরেকটি বিষয় আছে, যখন দেখা যাবে যে জাতীয় সংসদের অধিবেশন চলমান নাই, কিন্তু দেশের পরিস্থিতি সংকটাপন্ন পরিস্থিতি হলে তখন রাষ্ট্রপতি ক্ষমতা বলে কি করতে পারবেন, সরকার প্রধানের সাথে পরামর্শ করে তিনি কি করতে পারবেন, অধ্যাদেশ বা ডিক্রি জারি করতে পারবেন। তবে অধ্যাদেশ এবং ডিক্রি জারি করার পর যে সময়টাতে অধিবেশন চালু হবে বা জাতীয় সংসদের অধিবেশন চালু হবে, ওই অধিবেশনের মধ্যে কি করতে হবে, উপস্থাপন করতে হবে। অধিবেশন কর্তৃক যদি স্বীকৃত হয়, অর্থাৎ সংসদ সদস্যদের কর্তৃক যদি ওই ডিক্রি যদি স্বীকৃত হয় 2/3 ভোটের মাধ্যমে, তাহলে ওইটি চলমান থাকবে। আর যদি সমর্থিত না হয় তাহলে ওই ডিক্রি বা আদেশ বাতিল হয়ে যাবে। তাহলে অধ্যাদেশ সংক্রান্ত ক্ষমতাও আইনসভা ভোগ করে থাকেন। এরপরে হচ্ছে সামরিক সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী। আইনসভা সামরিক সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলীও ভোগ করে থাকেন। জাতীয় সংসদ সামরিক ক্ষমতাও ভোগ করে। প্রতিরক্ষা বাহিনী সমূহের সংরক্ষণ, এগুলোতে লোক ভর্তি, কমিশন মঞ্জুরি ইত্যাদি বিষয়ে সংসদ আইনের দ্বারাই নিয়ন্ত্রিত হয়। সংসদের সম্মতি ছাড়া কোনো যুদ্ধ ঘোষণা করা যায় না, আবার বা দেশ কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে পারে না। অর্থাৎ বলা হচ্ছে জাতীয় সংসদের অনুমতি ছাড়া সেনাবাহিনী, যেই আমাদের সামরিক বাহিনী আছেন, বিভিন্ন সামরিক যে বাহিনী আছেন, ওই বাহিনীগুলো চাইলেই অন্য কোনো দেশের যুদ্ধে অংশগ্রহণ করতে পারে না, আবার নিজ দেশও যুদ্ধ ঘোষণা করতে পারে না, যতক্ষণ না পর্যন্ত সংসদ সদস্যদের সমর্থন 2/3 সমর্থন আদায় করতে না পারে। তাহলে সামরিক সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী ভোগ করে থাকে। এরপরে হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী। বাংলাদেশ সংবিধানের 2য় সংশোধনী বলে রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা দেওয়া হয়, কিন্তু জাতীয় সংসদ নির্দিষ্ট সময়ের মধ্যে জরুরি অবস্থা ঘোষণার অনুমোদন না করলে তা অকার্যকর হয়ে পড়ে। অর্থাৎ বলা হচ্ছে রাষ্ট্রের মধ্যে, কিছুক্ষণ আগেই বলেছি, রাষ্ট্রের মধ্যে যদি কোনো ধরনের যুদ্ধ পরিস্থিতির যদি সৃষ্টি হয়, তাহলে রাষ্ট্রপতি ডিক্রি জারির মাধ্যমে জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। কিন্তু জাতীয় সংসদের মাধ্যমে যখন সংসদ অধিবেশন পরিচালিত হবে, ওই সংসদ অধিবেশনে যদি সংসদ সদস্যদের 2/3 সমর্থন আদায় করতে না পারে, তাহলে ওই জরুরি অবস্থা ঘোষণা অনুমোদন না করলে তা অকার্যকর হয়ে পড়বে। এরপরে আমরা অন্যান্য কাজ সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী, এগুলোর মধ্যে আমরা পাই যে রাষ্ট্রপতি পদ সহ কতগুলো পদের বেতন সত্ত্ব সংসদেই নির্ধারণ করে। সংসদ কোনো ব্যক্তিকে কতগুলো ক্ষেত্রে দায়মুক্ত করতে পারে। তাছাড়া জাতীয় সংসদ সুপ্রিম কোর্ট ব্যতীত অন্যান্য অধস্তন আদালত, প্রশাসনিক ট্রাইব্যুনাল ও ন্যায়পালের পদ সৃষ্টি করতে পারে। সংসদ স্থানীয় সরকারগুলো ক্ষমতা দায়িত্ব নির্ধারণ করে থাকে। অর্থাৎ বলা হচ্ছে যে জাতীয় সংসদ শুধুমাত্র আইন প্রণয়ন, বিচার সংক্রান্ত, শাসন সংক্রান্ত, সামরিক সংক্রান্ত, অর্থ সংক্রান্তের মধ্যে সীমাবদ্ধ নয়। জাতীয় সংসদ কি করেন, বিভিন্ন কর্মকর্তা, রাষ্ট্রপতি সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেতন নির্ধারণ সহ সুপ্রিম ব্যতীত অন্যান্য অধস্তন যে আদালত আছেন, প্রশাসনিক ট্রাইব্যুনাল আছেন, ন্যায়পাল আছেন, এগুলোর পদ সৃষ্টি করতে পারেন। সর্বশেষ হচ্ছে জনপ্রতিনিধিত্ব সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী ভোগ করে থাকেন এই জাতীয় সংসদ। বলা হচ্ছে জাতীয় সংসদ জনগণের মতামত ও স্বার্থের প্রতিনিধিত্ব করে। জনগণ কিভাবে কি চাই এবং তাদের জন্য কি করা প্রয়োজন, সংসদ বিতর্ক ও আলোচনার মাধ্যমে শাসন বিভাগকে তা অবহিত করে। অর্থাৎ বলা হচ্ছে যে জাতীয় সংসদের যেসব সদস্য আছেন, যে সংসদ সদস্য মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হয়, তারা জনগণের ভোটেই নির্বাচিত হয় এবং জনগণের ভোটে নির্বাচিত হয়ে যখন তারা জনগণের প্রতিনিধিত্ব করে এবং তারা
সংসদের মধ্যে আলোচনার মাধ্যমে, বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে জনগণের চিন্তা ভাবনা, জনগণ কি চায় সরকারের কাছে, তাদের মনোভাব কি এবং তাদের জন্য কি উন্নয়নমূলক কর্মকাণ্ড করা প্রয়োজন সে বিষয়ে তারা সংসদের মধ্যে তুলে ধরে শাসন বিভাগের দৃষ্টি আকর্ষণ করে থাকে। এই ছিল বাংলাদেশের জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী। তাহলে আমরা যে প্রশ্নটি আলোচনা করেছিলাম এতক্ষণ সেটি হচ্ছে যে বাংলাদেশের জাতীয় সংসদের গঠন এবং ক্ষমতা ও কার্যাবলী নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তাহলে আমরা যদি প্রশ্ন আসে যে বাংলাদেশের জাতীয় সংসদের গঠন কার্যাবলী আলোচনা করো বা বাংলাদেশের জাতীয় সংসদের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, তাহলে আমরা এভাবে করে আলোচনা উপস্থাপন করব এবং এভাবে করে আমরা সমাপ্তি ঘোষণা করব। এরপরে আমরা দ্বিতীয় যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনাস্থা প্রস্তাব কি। আমরা প্রশ্নটা দেখেই বুঝতে পারছি অনাস্থা প্রস্তাব মানে যে কোন একটা প্রস্তাবে অনীহা। আমরা যদি আমাদের বাসায় নিই যে তোমাকে কোন একটি কাজ করতে বললো কিংবা কোন একটা প্রস্তাব দিল যে আমরা আজকে ক্রিকেট খেলবো কিংবা আজকে অন্য কোনো জায়গায় ঘুরতে যাব কিংবা আজকে তোমাকে এই কাজটা করতে হবে, আজকে অমুক জায়গায় যাইতে হবে, এই ধরনের প্রস্তাবগুলো যখন আমাদের পরিবারের মধ্যে দেয় তখন দেখা যাবে আমার যে একটা অনীহা, অর্থাৎ এই প্রস্তাবের মধ্যে আমি অনীহা, অর্থাৎ আমার ইচ্ছা নাই কিংবা এই প্রস্তাব আমি সমর্থন করছি না, এটাকে মূলত এখানে অনাস্থা প্রস্তাব বলে অবহিত করা হয়েছে। আর আমরা আমাদের ভাষায় নিয়েছি। আর সাংবিধানিক এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় হচ্ছে যে কি সংসদের মধ্যে যখন কোনো বিল, কোনো বিষয় উত্থাপন করা হয় তখন সংসদ সদস্য সহ, বিরোধী দলীয় কোনো সদস্য, সংসদ সহ যে কেউ এখানে যখন অনাস্থা প্রস্তাব করে বা ওই প্রস্তাবে যখন অনীহা করে, সমর্থন প্রদান করে না, তখনই তাকে অনাস্থা প্রস্তাব বলে অবহিত করা হয়ে থাকে। আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি যে অনাস্থা প্রস্তাব কি। দেখতে পাচ্ছি যে অনাস্থা প্রস্তাব মূলত জাতীয় সংসদের ক্ষমতাসীন কোনো মন্ত্রী বা সমগ্র মন্ত্রিসভার উপর কোনো বিশেষ সদস্যের আস্থাহীনতার প্রস্তাবকে মূলত অনাস্থা প্রস্তাব বলা হয়ে থাকে। অর্থাৎ এখানে কি বোঝাচ্ছেন যে কোনো মন্ত্রীর কাজ নিয়ে যখন কোনো সংসদ সদস্য অনীহা প্রস্তাব করবেন বা অসন্তোষ প্রস্তাব করবেন তাকেই মূলত এখানে অনাস্থা প্রস্তাব বা আস্থাহীনতা প্রস্তাব বলে অবহিত করা হচ্ছে। অনাস্থা প্রস্তাবের মাধ্যমে সাধারণ জনগণ তাদের অধিকার রক্ষা করেন। অর্থাৎ বলা হচ্ছে যে কি অনাস্থা প্রস্তাবের মাধ্যমে সাধারণ সদস্যগণ তাদের অধিকার রক্ষার্থীরা কোনো বিল উত্থাপন করেন কিংবা কোনো বিষয়ে আলোচনা করেন, তখন দেখা যায় যে কি যে সংসদ সদস্যরা সেটাতে অনাস্থা প্রস্তাব করে তাদেরকে নিয়ন্ত্রণ করে এবং তাদের যে চাহিদা, সেই যে তাদের যে অধিকার, ওই অধিকারটা তারা এই অনাস্থা প্রস্তাবের মাধ্যমে মন্ত্রী পরিষদকে নিয়ন্ত্রণ করে তারা তাদের অধিকার আদায় করে দেন। এরপরে হচ্ছে সরকার দলীয় মন্ত্রীদের কার্যক্রমের লাগাম নিয়ন্ত্রণে রাখা হয় অনাস্থা প্রস্তাবের মাধ্যমে। সরকার দলীয় যে মন্ত্রণালয় মন্ত্রী আছেন ওই মন্ত্রীদের বিভিন্ন কাজকর্মের উপর অনাস্থা প্রস্তাব পেশ করে দেখা যায় যে কি যে তাদেরকে, মন্ত্রীদেরকে নিয়ন্ত্রণ করা হয়। অর্থাৎ যেহেতু আমরা কিছুক্ষণ আগেও পড়েছি যে জাতীয় সংসদের ক্ষমতা কার্যাবলীর মধ্যে আমরা পড়েছি যে কোনো মন্ত্রীর উপর যদি সংসদ সদস্যের 2/3 অনাস্থা প্রস্তাব করেন বা অনীহা প্রস্তাব করেন তাহলে ওই মন্ত্রী অথবা যৌথভাবে সকল মন্ত্রী পরিষদ কি করতে পারবেন, পদত্যাগ করতে বাধ্য থাকবেন। সেই কারণে মন্ত্রীদের কোনো কাজ নিয়ে যদি কোনো সংসদ সদস্য অনাস্থা প্রস্তাব পেশ করেন তাহলে ওই মন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হবেন। ফলে দেখা যাচ্ছে যে কি এই অনাস্থা প্রস্তাবের মাধ্যমে মন্ত্রীদের বিভিন্ন কর্মকাণ্ড কার্যাবলী নিয়ন্ত্রণ করা বা লাগাম টানার সুযোগ হয়। এই প্রস্তাবের মাধ্যমে ভোটাভুটির দ্বারা কোনো মন্ত্রীর বিরুদ্ধে প্রস্তাব পাশ হলে তার মন্ত্রিত্বের পতন ঘটে। অর্থাৎ যখন কোনো সংসদ সদস্য কোনো মন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করবেন, ওই অনাস্থা প্রস্তাব যদি সংসদ সদস্যদের দ্বারা সমর্থিত হয় তাহলে ওই মন্ত্রী পদত্যাগ করতে পারেন বা মন্ত্রিত্বের পদত্যাগ ঘটে থাকে। এটি ছিল প্রাসঙ্গিকতা। এরপরে আমরা হেডিং দিব যে অনাস্থা প্রস্তাব। দ্বিতীয় প্যারায় আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে অনাস্থা প্রস্তাব হলো সাধারণ সংখ্যাগরিষ্ঠ সংসদ কর্তৃক সরকারকে নিয়ন্ত্রণ করা। এই প্রস্তাবের মাধ্যমে মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করা যায়। অনাস্থা প্রস্তাবের মাধ্যমে বিশেষ কোনো মন্ত্রী বা সমগ্র মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করা হয়। এতে অনেক সময় সমগ্র মন্ত্রিসভার পতন ঘটতে পারে। অর্থাৎ যে জিনিসটা বলা হচ্ছে, আমরা কিছুক্ষণ আগে যে কথাটা বলেছি সেটি এখানে কোনো আবার রিপিট করা হয়েছে। সেটা হচ্ছে যে কি যে মন্ত্রী পরিষদের কোনো একটা বিষয়ের উপর যদি অনাস্থা প্রস্তাব সংসদ পেশ করেন এবং সেটা যদি সংসদ সদস্য কর্তৃক সমর্থিত হয় তাহলে মন্ত্রী পরিষদ
সমগ্র মন্ত্রিপরিষদ বা কোনো মন্ত্রী পদত্যাগ করতে বাধ্য থাকবেন। এই বিষয়টি কোথায় রয়েছে? কার্যপ্রণালী বিধি 159 এই সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ কার্যপ্রণালী বিধি 159 এই অনাস্থা প্রস্তাব সম্পর্কে ব্যাখ্যা প্রদান করা হয়েছে। বিধি অনুসারে যে কোনো সদস্য মন্ত্রিসভার বিরুদ্ধে আস্থাহীনতা জ্ঞাপন করে অনাস্থা প্রস্তাব উত্থাপন করতে পারেন। বিষয়টি অত্যন্ত ইম্পর্টেন্ট যে কার্যপ্রণালী বিধি 159 এই অনাস্থা প্রস্তাব সংবিধানের কোথায় আলোচনা করা হয়েছে, এই বিষয়টা তুমি যখন নির্দিষ্ট করে চিহ্নিত করে যখন বলবা, তখন তোমার প্রশ্নের উত্তরের মানটা অটোমেটিক্যালি কি হবে? বৃদ্ধি পাবে। সবাই লিখবে কথাগুলো, বাট তুমি যখন নির্দিষ্ট করে বলবা যে কার্যপ্রণালী বিধি 159 অনাস্থা প্রস্তাব সম্পর্কে আলোচনা করা হয়েছে, তখন তোমার প্রশ্নের উত্তর মানটা বৃদ্ধি পাবে। স্পিকার যদি মনে করেন, পরবর্তী আমরা দেখছি যে স্পিকার যদি মনে করেন যে প্রস্তাবটি বিধিসম্মত উপায়ে উত্থাপিত হয়েছে, তাহলে মঞ্জুরের জন্য অর্থাৎ গ্রহণ করার জন্য সংসদ সদস্যদের মধ্যে যারা প্রস্তাবের পক্ষে রয়েছেন তাদেরকে স্ব স্থানে দাঁড়ানো অনুরোধ করেন। অর্থাৎ স্পিকার যদি মনে করেন যে কি এই প্রস্তাবটা অনাস্থা প্রস্তাবটা উত্থাপন করা হয়েছে, তাহলে তিনি এই অনাস্থা প্রস্তাবের পক্ষে যারা যারা আছেন তাদেরকে তিনি দাঁড়াতে বলবেন। যদি কমপক্ষে 30 জন সদস্য দণ্ডায়মান হয়, অর্থাৎ 30 জন সদস্য যদি এই অনাস্থা প্রস্তাবের পক্ষে দণ্ডায়মান হয়, তাহলে প্রস্তাবটি মঞ্জুর হয় এবং স্পিকার সংসদের কাজের অবস্থান বিবেচনা করে উক্ত প্রস্তাব আলোচনার জন্য এক বা একাধিক দিন বা দিনের অংশ ধার্য করেন। অর্থাৎ বলা হচ্ছে যখন স্পিকারের বরাবরে যখন ওই অনাস্থা প্রস্তাব পেশ করা হবে, স্পিকার তখন দেখবেন যে এই অনাস্থা প্রস্তাবটা বিধিসম্মতভাবে উত্থাপিত হয়েছে কিনা। যখন উত্থাপিত হবেন তখন তিনি বলবেন যে এই প্রস্তাবের পক্ষে কারা কারা আছেন, এই অনাস্থা প্রস্তাবের পক্ষে কারা কারা আছেন। তখন দেখা যাবে যখন সংসদের মধ্যে 30 জন সদস্য এই প্রস্তাবের পক্ষে দণ্ডায়মান হবেন অর্থাৎ দাঁড়াবেন, তখন সংসদ সদস্য কি করবেন, স্পিকার কি করবেন, এই অনাস্থা প্রস্তাবটা সংসদে আলোচনা করার জন্য কোন একটি দিন ধার্য করবেন বা দিনের কোন একটি অংশ ধার্য করবেন। এরপরে আছে যে ধার্যকৃত দিন বা দিনগুলোর সর্বশেষ দিনে স্পিকার প্রস্তাবটির উপর সিদ্ধান্ত নির্ণয়ের জন্য প্রয়োজনীয় প্রত্যেকটি প্রশ্ন সংসদে ভোট দেন। ভোটে যদি অনাস্থা প্রস্তাব গৃহীত হয়, তাহলে যার বিরুদ্ধে এই প্রস্তাব আনা হয়েছে তার বা সমগ্র মন্ত্রিসভার পতন ঘটে। অর্থাৎ যখন একটা দিন ধার্য করা হয় বা দিনের কোনো একটি অংশ যখন ধার্য করা হয়, ওই অংশটাতে কি করা হয়, এই অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা করা হয় এবং এই অনাস্থা প্রস্তাব বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে উত্থাপিত হওয়ার পরে যদি সংসদ সদস্যদের 2/3 ভোট যদি সংরক্ষ আদায় হয়, তাহলে দেখা যাবে এই অনাস্থা প্রস্তাবটা গ্রহণ করা হবে এবং যে ব্যক্তির উপর, যে মন্ত্রীর উপর এই অনাস্থা প্রস্তাব আনা হয়েছে, ওই মন্ত্রী অথবা সমগ্র মন্ত্রিসভা কি করবেন, পদত্যাগ করতে বাধ্য হবেন। পরিশেষে আমরা বলতে পারি যে অনাস্থা প্রস্তাব মন্ত্রিসভার দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে। এই জাতীয় সংসদ সকল সিদ্ধান্ত গ্রহণের মালিক, এই কথাটি প্রমাণিত হয় অনাস্থা প্রস্তাবের মাধ্যমে। কেননা মন্ত্রিসভার সদস্যদের কার্যাবলীর জবাবদিহিতা ও অকৃতকার্য করুন যে কোনো বিশেষ মন্ত্রীর বিরুদ্ধে এই প্রস্তাবের মাধ্যমে এই অভিযোগ আনা যায় এবং তাকে অপসারণ করা যায়। এই প্রস্তাবের মাধ্যমে জাতীয় সংসদের হাতে মন্ত্রিসভার নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে। অর্থাৎ বলা হচ্ছে একমাত্র এই অনাস্থা প্রস্তাবের ক্ষমতা বলেই জাতীয় সংসদ বা আইনসভা মন্ত্রীদের বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকেন। ফলে মন্ত্রীরা এই অনাস্থা প্রস্তাবের কারণে মন্ত্রীরা চাইলেই ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য কোনো কাজে জড়িত হতে পারে না, কারণ মন্ত্রিসভা তার কাজের জন্য আইনসভার নিকট জবাবদিহিতা করতে হয়। এবং আমরা যে পড়েছিলাম যে আইনসভা বা জাতীয় সংসদ সার্বভৌম ক্ষমতার অধিকারী, এই অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ওইটাই প্রমাণিত হয় যে কি আইনসভা বা জাতীয় সংসদ সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়ে থাকেন। তাহলে আমরা যদি আসে যে অনাস্থা প্রস্তাব কি, আমরা এইভাবে করে প্রশ্নের উত্তরটা উপস্থাপন করব। এরপরে আমাদের পরবর্তী যে প্রশ্নটা ছিল সেটি হচ্ছে যে অধ্যাদেশ। অধ্যাদেশ কি? আমরা গত প্রথম প্রশ্নেও আমরা বলেছি যে ডিক্রি, আদেশ জারি, অর্থাৎ রাষ্ট্রপতির কোনো আদেশকে, কোনো আদেশ, নির্দেশ বা জারি করা, অর্থাৎ দেশের জরুরি পরিস্থিতি ঘোষণা করা, দেশের যে কোনো সংকটকালীন সময়ে যখন রাষ্ট্রপতি কোনো আদেশ প্রদান করেন, সেটাকে মূলত অধ্যাদেশ বলে অভিহিত করা হয়ে থাকে। এই অধ্যাদেশ কি সে বিষয়ে আমরা এখন আমরা জানবো। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে সাধারণত আইন প্রণয়নের চূড়ান্ত ক্ষমতা থাকে জাতীয় সংসদের হাতে, কিন্তু কতিপয় রাষ্ট্রের লিখিত সংবিধানে বিশেষ ক্ষেত্রে নির্বাহী বিভাগকে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়, যা অধ্যাদেশ নামে পরিচিত। অর্থাৎ আমরা যদিও বা জানি যে আইন প্রণয়নের চূড়ান্ত ক্ষমতা জাতীয় সংসদ বা আইনসভার হাতেই থাকে, কিন্তু
কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সময়ে যখন সংসদ অধিবেশন পরিচালিত হয় না, কিংবা রাষ্ট্রের যখন জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়, যখন সংবিধানের কোনো আইনের দ্বারা যখন ওই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হয় না, তখন রাষ্ট্রপতি বিভিন্ন আদেশ প্রদান করে থাকেন, বিভিন্ন আদেশ প্রদান করে থাকেন। তাহলে বলা হচ্ছে যে এটাই হচ্ছে যে কি অধ্যাদেশ নামে পরিচিত। বিভিন্ন দেশে অধ্যাদেশ সংবিধান সম্মত বিভিন্ন কর্তৃপক্ষ জারি করেন। অর্থাৎ এই অধ্যাদেশটা কারা জারি করবেন? সংবিধান সম্মতভাবে, অর্থাৎ সংবিধান যাকে এই অধ্যাদেশ জারির ক্ষমতা প্রদান করেছেন সেই একমাত্র ব্যক্তি যিনি অধ্যাদেশ কি করতে পারবেন, জারি করতে পারবেন। আর বাংলাদেশের সংবিধানের 93 নং অনুচ্ছেদে অধ্যাদেশ জারির ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। অত্যন্ত একটা ইম্পর্টেন্ট বিষয় যে অধ্যাদেশ জারি করেন কে, তোমাদের এমসিকিউ আসে। তাহলে আমরা জানি যে বাংলাদেশে অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি। কত নং অনুচ্ছেদে অধ্যাদেশ জারি সম্পর্কে আলোচনা করা হয়েছে? তাহলে আমরা অনুচ্ছেদ 93 নং অনুচ্ছেদে 93 নং অনুচ্ছেদে কি করা হয়েছে? এই অধ্যাদেশ জারির ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। আমি আবারও বলছি, এখানে ইম্পর্টেন্ট যে কি নোট সেটি হচ্ছে যে কি পয়েন্ট, সেটি হচ্ছে যে যে অধ্যাদেশের যে 93 নং অনুচ্ছেদ উল্লেখ আছে, এই বিষয়টা তোমরা অবশ্যই উল্লেখ করবা। অধ্যাদেশ কি যখন, বা অধ্যাদেশ সম্পর্কে কি জানো, এই প্রশ্নগুলো আসবে। কারণ বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়ায় নাম্বার তোলা এই জন্যই কঠিন যে যে কোনো প্রশ্নে তুমি যত ধরনের সংবিধানের বিভিন্ন ধারা উপধারা যখন উল্লেখ করবা, তখন তোমার প্রশ্নের মানটা অটোমেটিক্যালি কি হবে, বৃদ্ধি পাবে। আর যদি তুমি কোনো ধারা উপধারা বা সংবিধানের কোনো অনুচ্ছেদ কোথায় উল্লেখিত আছে এই বিষয়গুলো, এগুলো যখন উল্লেখ করতে পারবে না, তখনই দেখা যায় যে কি আমাদের বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া সাবজেক্টটাতে নাম্বারটা কমে যায়। তাহলে অধ্যাদেশ সম্পর্কে আমরা জানলাম যে সংবিধানের 93 নং অনুচ্ছেদে অধ্যাদেশ জারির ক্ষমতা উল্লেখ আছেন, এবং এই অধ্যাদেশ জারির ক্ষমতাটা কাকে দেওয়া হয়েছে? রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। এরপরে বলা হচ্ছে সাধারণভাবে অধ্যাদেশ হলো, এটা হচ্ছে প্রাসঙ্গিকতা। এরপরে আমরা অধ্যাদেশ হেডিং দিব, হেডিং দিয়ে আমরা লিখবো যে সাধারণভাবে অধ্যাদেশ হলো বিশেষ ক্ষমতা বলে প্রদত্ত নির্দেশ, আদেশ বা ডিক্রি। সাধারণত রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান বা অন্য কোনো সংবিধান সম্মত কর্তৃপক্ষ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করে থাকেন। অর্থাৎ সংবিধান যাকে অধ্যাদেশ প্রণয়ন করার ক্ষমতা প্রদান করেছেন তিনি অধ্যাদেশ প্রণয়ন করতে পারবেন। অধ্যাদেশ জারি হওয়ার পর তা আইনের মতো কার্যকর হয়। অর্থাৎ একটা আইন যেরকম রাষ্ট্রের জন্য কার্যকরী, ঠিক একইভাবে রাষ্ট্রপতির অধ্যাদেশ বা ডিক্রি জারির যে আদেশ, ওই আদেশটাও আইনের মতো কার্যকরী হয়। আইন পরিষদ যখন অধিবেশন না থাকে অথবা পার্লামেন্ট যখন বিলুপ্ত, তখন জরুরি পরিস্থিতি মোকাবেলা করার জন্য রাষ্ট্রপ্রধান কর্তৃক যে আইন প্রণয়ন করা হয় তাকে অধ্যাদেশ বলা হয়। অর্থাৎ আমি আগেও বলেছি কথাটা যে যখন রাষ্ট্রের জাতীয় সংসদের অধিবেশন চলমান থাকবে না, কিংবা পার্লামেন্ট যখন বিলুপ্ত হয়ে যাবে, তখন দেখা যায়, অর্থাৎ বিলুপ্ত মানে যখন একটা সরকার প্রধানের নির্বাচনে মেয়াদকাল যখন শেষ হয়ে যাবে, মধ্যখানে যে নির্বাচনী সময়কাল রয়েছেন, ওই নির্বাচনী সময়কালের সময়ে তখন দেখা যাবে যে দেশের যদি কোনো পরিস্থিতি, জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়, তখন রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করবেন, এবং এই আদেশ, এই জারিকে মূলত অধ্যাদেশ বলে অভিহিত করা হয়ে থাকে। জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য আইন পরিষদের অনুমোদন ব্যতীত রাষ্ট্রপতি কর্তৃক যে বিশেষ নির্দেশ, আদেশ জারি করা হয় তাকেই মূলত কি বলা হচ্ছে? অধ্যাদেশ বলা হচ্ছে। বাংলাদেশের সংবিধানের 93 এর 1 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি দুটি ক্ষেত্রে অধ্যাদেশ প্রণয়ন করতে পারেন, যথা যখন সংসদ ভেঙে যাওয়া অবস্থায় থাকে, এবং দ্বিতীয় হচ্ছে যখন সংসদ অব্যাহত থাকে কিন্তু অধিবেশন নেই। সংসদ অধিবেশন জারি আছে, অর্থাৎ সংসদ অব্যাহত আছে, অর্থাৎ সরকারের মেয়াদকাল শেষ হয়ে যায়নি, অর্থাৎ সংসদের বিরতিকাল চলতেছে। একটা সংসদ থেকে আরেকটা সংসদের আমরা প্রথম দিকে মধ্যে দেখা যাচ্ছে যে কি আরেকটা 60 দিনের পরে আরেকটা সংসদ অধিবেশন পরিচালিত হবে। এই যে মাঝখানে যে একটা বিরতি, এই বিরতি সময়কালে যদি দেশের যে কোনো জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়, তখন কি করতে পারবে? রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারবে। আবার যদি সংসদ ভেঙে যায়, নির্বাচনকালীন সময় হয়, তখনও রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারবে। তাহলে বলা হচ্ছে উপযুক্ত দুটি পরিস্থিতিতে রাষ্ট্রপতি যদি মনে করেন যে আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে, তাহলে তিনি যেরূপ প্রয়োজন মনে করেন সেরূপ অধ্যাদেশ প্রণয়ন করতে পারবেন। পরিশেষে বলা যায় যে জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য আইন পরিষদের অনুমোদন ব্যতীত রাষ্ট্রপতি কর্তৃক আইন প্রণয়নের ক্ষমতা, রাষ্ট্রপতির অধ্যাদেশ যে ক্ষমতা রয়েছে
আইন পরিষদের অনুমোদন ব্যতীত যে রাষ্ট্রপতি অধ্যাদেশ করার ক্ষমতা রয়েছে তাকেই মূলত এখানে অধ্যাদেশ বলা হয়ে থাকে। রাষ্ট্রপতি যে অধ্যাদেশ জারি করে তার সংসদ সম্পন্ন হবে অধ্যাদেশ আইনের মধ্যে। তাহলে আমরা এভাবে লিখে আমরা প্রশ্নটার আনসার শেষ করব। সর্বোপরি আমাদের আজকের আলোচনার ক্লাসে যে প্রশ্ন সেটি হচ্ছে জাতীয় সংসদ সদস্যদের বিশেষ অধিকার ও দায়-মুক্তি। এই অধিকারগুলো কি কি আমরা আগেও আলোচনা করেছি, জাস্ট একটু দেখে নেওয়া। প্রাসঙ্গিকতায় আমরা লিখব যে বাংলাদেশের জাতীয় সংসদের সংসদ সদস্যগণ গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব গ্রহণ করে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সংসদ সদস্যগণ সংসদের ভিতরে এবং বাহিরে নানা গুরুত্বপূর্ণ কাজ করে সংসদকে প্রাণবন্ত করে তোলেন। অর্থাৎ যে অধিকার এবং দায় মুক্তিগুলো কি কি, অর্থাৎ জাতীয় সংসদের অধিকারগুলো কি কি বা দায়িত্বগুলো কি কি, বিষয়টাই বুঝাচ্ছেন এখানে। তারপর আমরা হেডিং দিব যে জাতীয় সংসদের সদস্যদের বিশেষ অধিকার ও দায় মুক্তি কি। 1 নম্বর হচ্ছে জাতীয় সংসদের কার্যধারার বৈধতা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। জাতীয় সংসদের কার্যপ্রণালী কি, কি কাজ পরিচালিত হচ্ছে, এই বিষয়ে জাতীয় সংসদের বাংলাদেশে অর্থাৎ রাষ্ট্রের কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না, অর্থাৎ আদালতের কাছে এটা আপিল করা যাবে না যে জাতীয় সংসদের কি কার্যধারা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে। 2 নম্বর হচ্ছে জাতীয় সংসদের যে সদস্যরা বা কর্মচারীর উপর সংসদের কার্যপ্রণালী নিয়ন্ত্রণ, কার্য পরিচালনা বা শৃঙ্খলা রক্ষার ক্ষমতা ন্যস্ত থাকবে, তিনি এই সকল ক্ষমতা প্রয়োগ সম্পর্কিত কোনো ব্যাপারে আদালতের এখতিয়ারের অধীন হবেন না। অর্থাৎ জাতীয় সংসদের মধ্যে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে চিফ হুইপের কথা আমরা আলোচনা করেছিলাম যে চিফ হুইপের কাজ কি, সংসদ পরিচালনা করা। অর্থাৎ সংসদে কোনো বিল উত্থাপিত হলে ওই বিলের ভোট প্রদানের জন্য নিজ দলের সংসদদেরকে উপস্থিতি নিশ্চিত করা, ওই বিলে ভোট প্রদান করা নিশ্চিত করা, এই বিষয়গুলোর কাজগুলো মূলত সরকার দলীয় চিফ হুইপ এবং বিরোধী দলীয় চিফ হুইপরা করে থাকেন। এই কাজের এই যে ক্ষমতা দেওয়া হয়েছে সংসদ কর্তৃক, যে চিফ হুইপদেরকে সংসদ পরিচালনা করার জন্য ক্ষমতা দেওয়া হয়েছে, এই ক্ষমতাগুলো জবাবদিহিতা কোনো আদালতের কাছে সে করতে বাধ্য নয় এবং সে এই ক্ষমতা কোনো আদালতের এখতিয়ারভুক্ত হবে না। এরপরে হচ্ছে সংসদে বা সংসদের কোনো কমিটিতে কিছু বলা বা ভোটদানের জন্য কোনো সংসদ সদস্যদের বিরুদ্ধে কোনো আদালতে কার্যধারা গ্রহণ করা যাবে না। অর্থাৎ কোনো সংসদ সদস্য যদি কোনো বিলে ভোট প্রদান নাও করে, কেন ভোট প্রদান করলো না সেটার জন্য কোনো আদালতের আশ্রয় গ্রহণ করা যাবে না। তারপর হচ্ছে সংসদ কর্তৃক বা সংসদের কর্তৃত্বের কোনো রিপোর্ট, কাগজপত্র, ভোট বা কার্যধারা প্রকাশের জন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো আদালতে কোনো কার্যধারা গ্রহণ করা যাবে না। অর্থাৎ সংসদের মধ্যে যে রিপোর্ট জমা হয়, যে রিপোর্টের কাজগুলো হয়, কাগজপত্র আছে, ভোট দেওয়া, এই বিষয়গুলোর উপরে কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো আদালতে কি করা যাবে না, মামলা বা আপিল করা যাবে না। এরপরে হচ্ছে সংসদের আইনের দ্বারা সংসদ কমিটি সমূহের এবং সংসদ সদস্যদের বিশেষ অধিকার নির্ধারণ করা হবে। সংসদ সদস্যদের মাধ্যমে দেখা যাবে সংসদ আইনের মাধ্যমে সংসদ সদস্যদেরকে বিশেষ অধিকার প্রদান করা হয়ে থাকবে। এরপরে হচ্ছে সংসদের নিজস্ব সচিবালয় থাকবে। সংসদের সচিবালয়ের কর্মচারীদের নিয়োগ ও কর্মের শর্তসমূহ সংসদ আইনের দ্বারা নির্ধারণ করতে পারবেন। এই ছিল সংসদ সদস্যদের বিশেষ অধিকার এবং দায় মুক্তি। পরিশেষে আমরা বলা যায় যে সংসদ সদস্যগণ জনপ্রতিনিধি হিসেবে সংসদ কক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সংসদ কক্ষে এই সদস্যদের আচরণ এবং ভূমিকা সংসদকে মহামান্বিত করে তুলতে পারে এবং কল্যাণকামী রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এভাবে করে আমরা জাতীয় সংসদ সদস্যদের বিশেষ অধিকার এবং দায় মুক্তি প্রশ্নটি আমরা সমাপ্ত ঘোষণা করব। তাহলে আমরা আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেই বিষয়গুলো হচ্ছে যে কি, আমরা প্রথমে আলোচনা করেছিলাম যে বাংলাদেশের জাতীয় সংসদের গঠন, ক্ষমতা ও কার্যাবলীগুলো কি কি। এরপর আলোচনা করেছিলাম অনাস্থা প্রস্তাব কি, অধ্যাদেশ বলতে কি বুঝো, এবং জাতীয় সংসদ সদস্যদের বিশেষ অধিকার এবং দায় মুক্তি কি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আশা করি তোমরা ভালোভাবে বিষয়গুলো বুঝতে পেরেছো এবং ভালোভাবে বারবার এই বিষয়গুলো তোমরা দেখবা। অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি। সবাইকে আজকের অনলাইন ক্লাস কার্যক্রমে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।